একটা কথা বলবো আজকে আপনাদের। আমার জীবনে এমন একটা সময় এসেছিল যখন আমি মনে করতাম আমি কালো বলেই হয়তো আমার জীবনে ভালো কিছু পাওয়ার অধিকার নেই। আমার নিজের মা আমাকে বলতো, তোর মতন মেয়েকে আমি পেটে ধরেছি, এটাই আমার পাপ। আমার স্বামী বলতো, তোর কাছে যেতে আমার ঘৃণা লাগে। শাশুড়ি বলতো, বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আয়। আরেকটা সময় এমনই এসেছিল যেখানে নিজের বাবা মায়ের বাড়িতেও আমি শুনেছিলাম, নিজের সংসার করতে পারিস না, আবার এখানে এসেছিস আমাদের সংসার খেতে। কিন্তু জানেন, আজ আমি সেই মানুষটা নই। আজ আমি নিজের পায়ে দাঁড়িয়েছি। কিন্তু আমার এই জায়গায় পৌঁছানোর গল্পটা শুরু হয়েছিল এমন একটা মেয়ে দিয়ে, যে নিজের জীবন নিয়ে কোনো স্বপ্নই দেখতো না। আর সেই মেয়েটা ছিলাম আমি। আমার ছোটোবেলাটা খুব সাধারণ ছিল। আমরা 3 বোন। আমার বাবা চাষবাস করতেন। আমাদের সংসারে খুব একটা টাকা পয়সা ছিল না। একেবারে না খেয়ে থাকতে হতো তা নয়, কিন্তু খুব হিসেব করে সংসার চলতো। আমার 2 বোন দেখতে খুব সুন্দর ছিল, আর আমি একটু চাপা গায়ের রং ছিলাম। ছোট থেকেই আমার চেহারা নিয়ে কথা শুনতে হয়েছে। কেউ সরাসরি বলতো মেয়েটা একটু কালো, আবার কেউ হাসতে হাসতে বলতো বিয়ের সময় একটু সমস্যা হবে দেখবি। আমি তখন এসব নিয়ে খুব একটা বুঝতাম না, ভাবতাম মানুষ তো কথা বলবেই। কিন্তু আমার সবচেয়ে বেশি কষ্ট হতো যখন নিজের বাড়ির মানুষেরাই বলতো আমার মা দেখতে খুব সুন্দর ছিলেন, তাই হয়তো আমাকে আর আমার বোনেদের তুলনা করে ফেলতেন। রাগের সময় মা অনেক কিছুই বলে ফেলতেন। কখনো বলতেন, তুই এমন হলি কেন? কখনো বলতেন, তোর জন্য আমার ভাগ্যটাই খারাপ। আবার কখনো এমনও কথা শুনেছি যেটা আজ মনে পড়লেও বুকটা কেমন কেঁপে ওঠে। তোর মতন মেয়েকে আমি পেটে ধরেছি, এটাই তো আমার পাপ সবচেয়ে। আমি তখন চুপ করে থাকতাম, ভাবতাম মা রাগের মাথায় বলছে, কারণ মা আমাকে ভালোবাসে। আমি তখন বুঝিনি একটা মানুষের মুখের কথা অন্য একজন মানুষের মনে কতটা গভীর দাগ করে দিতে পারে। পড়াশোনার প্রতি আমার খুব একটা মন ছিল না। বই খুলে বসলে আমার ভালো লাগতো না। তার থেকে মায়ের সঙ্গে ঘরের কাজ করতে আমার বেশি ভালো লাগতো। মা রান্না করছে, আমি পাশে। মা ঘর পরিষ্কার করতো, আমি সাহায্য করতাম। কেউ কোনো কাজ বললে করে দিতাম। কিন্তু পড়তে বললেই আমার বিরক্তি লাগতো। কোনো রকমে মাধ্যমিক দিলাম, তারপরে উচ্চ মাধ্যমিকও দিলাম। উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে একবারে বলে দিলাম আমি আর পড়বো না। বাবা বলল, পড়বি না তো কী করবি? আমি বললাম মায়ের সঙ্গে কাজ করব। শেষ পর্যন্ত আমাকে কলেজে ভর্তি করানো হলো। আমি ভাবলাম হয়তো কলেজে গিয়ে এমনি পড়া সহজ হবে হয়তো। কিন্তু কয়েকদিন পর যেতেই বুঝলাম না, পড়াশোনা আমার একদমই ভালো লাগছে না। মাকে বললাম আমি কলেজ যাব না। মা রেগে বলল, তোর পড়াশোনা করারও ইচ্ছা নেই, কাজ করারই ইচ্ছা নেই, তাহলে করবি কি? আমি কিছু বলিনি, চুপ করেছিলাম। কারণ সত্যি বলতে তখন আমার নিজের জীবন নিয়ে কিছুই পরিকল্পনা ছিল না। আমি শুধু ভাবতাম বাড়ির কাজ করব, মা বাবার সঙ্গে থাকবো, কোনোভাবে জীবন কেটে যাবে। কিন্তু আমি জানতাম না খুব তাড়াতাড়ি আমার জীবনে এমন একটা সিদ্ধান্ত আসতে চলেছে যেটা আমার পুরো জীবনটাই বদলে দেবে। একদিন বাবা আমাকে এসে বলল, তোর জন্য একটা সম্বন্ধ এসেছে। আমি তখনও জানতাম না এই সম্বন্ধটাই আমার জীবনের সবচেয়ে সুখ নিয়ে আসবে নাকি আমার সবচেয়ে জীবনের কঠিন মুহূর্তটা নিয়ে আসবে। যাই হোক, সত্যি বলতে বিয়ের কথা শুনে আমার খুব একটা খারাপ লাগেনি। কারণ আমার মাথাতে তখন একটাই কথা ছিল, আমি যখন পড়াশোনা করব না তাহলে বিয়ে করে একটা সংসার করাই ভালো। আমি তখনও ভাবিনি বিয়ে মানে শুধু একটা সুন্দর ছেলে, একটা নতুন বাড়ি আর নতুন জীবন নয়। বিয়ের সঙ্গে সঙ্গে অনেক দায়িত্ব আসে। যাই হোক, বাবা ছেলের বাড়ির সঙ্গে কথা বলল। তারপরে একদিন ছেলেকে দেখতে গেলাম। ছেলেটাকে দেখে আমি সত্যি একটু অবাকই হয়েছিলাম, কারণ ছেলেটা দেখতে বেশ সুন্দর ছিল। আমি চেহারা নিয়ে এমনিতে একটুখানি কনফিউজ ছিলাম। তাই মনে মনে ভেবেছিলাম মেয়ে ছেলে আমাকে বিয়ে করতে রাজি হবে তো। কিন্তু কিছুদিন পর যখন শুনলাম ছেলেপক্ষ আমাকে পছন্দ করেছে, বিয়েতে রাজি হয়েছে, তখন আমারও মনে একটা আশা তৈরি হলো। ভাবলাম হয়তো আমার এবার জীবনটা বদলে যাবে। হয়তো বিয়ের পর আমাকে সবাই ভালোবাসবে। হয়তো আমার স্বামী আমার মতন করেই আমাকে গ্রহণ করবে। আমি তখনও জানতাম না এই বিয়ের পিছনে একটা টাকার হিসাবও ছিল। পরে জানতে পারলাম ছেলেপক্ষ নাকি 8 লাখ টাকা চেয়েছিল। 8 লাখ টাকা! আমাদের মতো একটা পরিবারের জন্য এই টাকাটা কত বড় সেটা আপনারা বুঝতেই পারছেন। আমার বাবা চাষবাস করতো, সংসারে আরও 2 মেয়ে, তার উপর এত টাকা। তবু বাবা নিজের সাধ্য মধ্যে যতটা পেরেছিল জোগাড় করেছিল। বিয়ের সময় বাবা 4 লাখ টাকা দিয়েছিলেন, আর বাকি টাকা তখনও দিতে পারেননি। বাবা বলেছিল, এখন এতটাই পারলাম, বাকিটা আমি আস্তে আস্তে দিয়ে দেবো।
আমি তখন এসবের মধ্যে বেশি ঢুকিনি। মনে মনে আমার মনে তখন শুধু বিয়ের চিন্তা, নতুন শাড়ি, নতুন বাড়ি, নতুন মানুষ, আর একটা নতুন জীবন। আমি ভেবেছিলাম যা হয়েছে হয়েছে, এবার নিশ্চয়ই ভালোই থাকবো। তারপরে বিয়ে হয়ে গেল। আমি শ্বশুর বাড়িতে গেলাম। ওই বাড়িতে তখন শুধু আমার স্বামী আর শাশুড়ি থাকতো, আর কেউ ছিল না। প্রথম কয়েকটা দিন সত্যিই আমার বেশ ভালোই কেটেছিল। আমার শাশুড়ি আমার সঙ্গে ভালো ব্যবহারই করতো। আমি হয়তো তাহলে ভাগ্যবান, শাশুড়ি ভালো, স্বামীও ভালো থাকবে নিশ্চয়ই। আমি তখন একদম নতুন বউ, মনে অনেক স্বপ্ন। ভাবতাম স্বামীকে নিয়ে সংসার করব, ধীরে ধীরে সবাইকে আপন করে নেব। কিন্তু বিয়ের 1 মাস ঠিকমতো কাটলো না। হঠাৎ করে শাশুড়ি আমাকে বলতে লাগলো, তোমার বাবাকে টাকা দিতে বলো। আমি প্রথমে ঠিক বুঝতে পারিনি। বললাম, কিসের টাকা? শাশুড়ি বলল, বিয়ের বাকি টাকা। আমি চুপ করে গেলাম। তারপরে বললাম, বাবা তো বিয়ের সময় অনেক টাকা দিয়েছে, এখন হয়তো একসঙ্গে দিতে পারবে না। শাশুড়ি তখন এমনভাবে আমার দিকে তাকালো যেন আমি খুব একটা বড় অপরাধ করে ফেলেছি। বলল, পারবে না মানে? কথা দিয়েছিল না? আমি আর কিছু বলিনি। সেদিন প্রথমবার আমার বুকের মধ্যে একটা অদ্ভুত ভয় ঢুকে গেল। এই বাড়িতে আমার মূল্য হয়তো শুধু আমি মানুষ হিসেবে কতটা ভালো সেটা দিয়ে ঠিক হবে না। এরপর থেকেই মাঝে মধ্যেই এমন একই কথা শুনতে লাগলাম। বাড়ি থেকে টাকা আসবে কবে? তোমার বাবা টাকা পাঠাচ্ছে না কেন? বিয়ের সময় যা কথা হয়েছে সেটা তো দিতে হবে। আমি চুপ করে থাকতাম, কারণ আমার বাবার অবস্থা আমি জানতাম। কিন্তু তখনই আমার স্বামী খুব একটা কিছু বলতো না। আমি ভাবতাম হয়তো আমাকে বুঝবে, হয়তো শাশুড়িকে বোঝাবে। কিন্তু কয়েকদিন পর স্বামীর আচরণও বদলাতে শুরু করলো। একদিন সে আমাকে তাকিয়ে বলল, তোমাকে দেখতে আমার একদম ভালো লাগে না। আমি ভাবছিলাম হয়তো রাগের মাথায় বলছে, চুপ করে রইলাম। কিন্তু এরপর সে আমাকে আমার চেহারা নিয়ে কথা বলতে শুরু করলো। বলল, তোমার গায়ের রং এত কালো কেন? আমি তখন কিছুই বলিনি। তারপরে একদিন এমন একটা কথা বলল যেটা শুনে ভেতরটা একেবারে ভেঙে গিয়েছিল। তোমার কাছে যেতে আমার ঘৃণা লাগে। সেদিন রাতে আমি অনেকক্ষণ চুপ করে বসেছিলাম, কাউকে কিছু বলিনি। নিজের দিকে তাকিয়ে ভাবছিলাম, আমি কি সত্যিই এতটা খারাপ? আমি কি সত্যিই কারো ভালোবাসা পাওয়ার মতোই না? আমার গায়ের রং কি সত্যি এত বড় অপরাধ করে ফেলেছে? কিন্তু সবচেয়ে বড় কথা, কিন্তু আমি তখনও জানতাম না এই কথাগুলো শুধুমাত্র শুরু ছিল। শাশুড়ি মেয়ে আবার প্রত্যেক দিনই প্রায় বলতে শুরু করলো, তোমার বাবাকে টাকা দিতে বলো। আমি বলতাম, মা, বাবা তো চেষ্টা করছে, একসঙ্গে এত টাকা দেওয়া তার পক্ষে সম্ভব নয়। শাশুড়ি তখন বলতো, তাহলে বিয়ে করে এসেছিলে কেন? আমি তখন চুপ করে যেতাম, কারণ আমি জানতাম আমার বাবা ইচ্ছে করে টাকা আটকে রাখেনি। বাবার কাছে টাকা ছিল না, তাই দিতে পারছে না। একদিন আর সহ্য করতে না পেরে আমি বাবাকে ফোন করলাম। বাবাকে সব বললাম। বাবা আবার টাকা চাইছে। বাবা কিছুক্ষণ চুপ করেছিল, তারপরে বলল, তুই চিন্তা করিস না মা, আমি কিছুটা ব্যবস্থা করছি, দাঁড়া। আমি জানতাম বাবা কি অবস্থায় আছে, তবু আমার জন্য বাবা কিছুটা ছুটে বেড়ালো, কোনোভাবে কিছুটা টাকা জোগাড় করলো। প্রায় 1 লাখ টাকা নিয়ে বাবা শ্বশুরবাড়িতে দিয়ে গেল। টাকাটা দেওয়ার পর কয়েকদিনের জন্য সব কিছু শান্ত হয়ে গেল। শাশুড়ি ভালোভাবে কথা বলছে, স্বামীও তেমন কিছু বলছে না। আমি তখন মনে মনে ভাবলাম, হয়তো এবার সত্যিই সব ঠিক হয়ে গেল নাকি। আমি আবার সংসারটা নিজের মতন করে করতে লাগলাম। ভাবলাম হয়তো একটু সময় গেলেও আমার স্বামী আমাকে বুঝবে, হয়তো একদিন আমাকে ভালোবাসবে। কিন্তু আমি ভুল ছিলাম। 2-3 মাস যেতে না যেতেই আবার সে একই কথা বলতে শুরু করলো, আর টাকা কবে আসবে? তোমরা বাকি টাকা দিচ্ছে না কেন? আর কদিন এভাবে চলবে? আমি তখন বুঝতে পারছিলাম না আমি কি করব। বাবা তো নিজের সামর্থ্যর মধ্যে যতটা পেরেছে দিয়েছে, আমি আবার বাবাকে কি করে বলি? একদিন আমি জানতে পারলাম এই টাকার পেছনে আরও একটা কারণ আছে। শাশুড়ি মার একটা মেয়েও ছিল, সেই মেয়ের বিয়ের জন্য অনেক টাকা খরচ হয়েছিল, সেখানে কিছু ধার দেনা হয়েছিল, আর আমার বাবার কাছ থেকে টাকা আসবে কথা ছিল, সেই টাকা নিয়ে ওই ধার দেনা শোধ করবে। এই কথাটা জানার পর আমি একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। তাহলে কি আমাকে সত্যি মানুষ হিসেবে বিয়ে করেনি? আমার বাবার কাছ থেকে কি টাকা পাওয়ার জন্যই আমাকে এই বাড়িতে আনা হয়েছে? সেদিন আমি আর নিজেকে সামলাতে পারিনি। বাবার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলেছিলাম, বাবা, তুমি আমাকে টাকার জন্য বিয়ে দিয়েছো? বাবা অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমাকে কি বিক্রি করে দিয়েছো? বাবা তখন বলল, এমন কথা বলিস না মা, আমি তোকে বিক্রি করিনি। কিন্তু আমি তখন খুব কাঁদছিলাম, বলছিলাম, তাহলে বাবা আমার বিয়েতে এত টাকা কেন? বাবা কোনো উত্তর দিতে পারেনি, কারণ কি বলবে?
নিজের মেয়েকে ভালো রাখার আশায় সে যতটা পেরেছে দিয়েছে। আর তখন সেই টাকাই যেন আমার জীবনের সবচেয়ে শান্তির দাম হয়ে দাঁড়িয়েছে। বাবা আবার কিছু টাকা জোগাড় করে দিল, কিন্তু বাবা তো আমার একার বাবা নয়, আমার আরও 2 বোন আছে, নিজের সংসার আছে, তাই সব কিছু একসঙ্গে একবারে দেওয়া সম্ভব ছিল না। আর সেই কারণেই আবার বাড়িতে অশান্তি শুরু হলো। এবার শুধু কথা শোনানো নয়, আমার ওপর শারীরিকভাবেও অত্যাচার করতে শুরু করলো। কিন্তু এরই মধ্যে আশ্চর্যের ব্যাপার হলো, আশেপাশের মানুষেরা জিজ্ঞাসা করতে লাগলো বাচ্চা হচ্ছে না কেন, কতদিন তো বিয়ে হলো, বাচ্চা নাও। তখন আমি মনে মনে ভাবতাম বাচ্চা হবে কি করে, যে মানুষটা আমাকে স্ত্রী হিসেবে গ্রহণই করতে চাইছে না, তাহলে বাচ্চাটা হবে কি করে। আমার স্বামী তো আমাকে বলেই দিয়েছিল তোমার কাছে যেতে আমার ঘৃণা লাগে, তাহলে আমি কিভাবে মা হব। এই কথাগুলো আমি মাকে বলেছিলাম। মা কি বলবে বুঝতে পারিনি, শুধু বলেছিল সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিছুই ঠিক হচ্ছিল না, বরং যত দিন যাচ্ছিল পরিস্থিতি আরও খারাপ হয়ে যাচ্ছিল। এক সময় এমন হলো, বাড়িতে মাছ মাংস রান্না হলো, আমার জন্য আলাদা করে কিছু থাকতো না। আমি জিজ্ঞাসাও করতাম না, কারণ এতদিনে আমার ভেতরের প্রতিবাদটাও যেন শেষ হয়ে গিয়েছিল। ভাবতাম মনে মনে চুপ করে থাক, কিছু বলিস না, কথা বললে আবার ঝামেলা হবে। এবার ধীরে ধীরে একটা জিনিস বিশ্বাস করতে শুরু করলাম, হয়তো আমার জীবনই এটা। আমি কালো, আমি সুন্দর নই, আমি পড়াশোনা করিনি, আমি স্বামীর পছন্দের নই, বাবার কাছ থেকে টাকা আনতে পারিনি, তাই হয়তো এইসবের জন্য আমাকে সহ্য করতে হচ্ছে। এর মধ্যে আমার একটা মাসি বাইরে থাকতো। মাসি আমাকে ছোটোবেলা থেকেই খুব ভালোবাসতো। মাসি বলতো আমি নাকি অনেকটা তার মতন দেখতে, এই জন্য আমার প্রতি ওর একটা আলাদা টান ছিল। একদিন মাসি আমাকে ফোন করে বলল, তুই আমার কাছে কয়েকদিনের জন্য চলে আয়। আমি তখন বললাম, না মাসি, আমি যেতে পারবো না। মাসি বললো, কেন? আমি বললাম, এখান থেকে আমাকে যেতে দেবে না। তারপর মাসি বললো, তুই একবার চলে আয়, আমি সব দেখব। আমি আবার বললাম, না মাসি থাক। আসলে তখন আমি আমার নিজের জন্য আমার মনে হতো যা হচ্ছে হতে দে, এটাই জীবন, এভাবেই কাটিয়ে দেব। কয়েকদিন পর হঠাৎ করে মাসি আর বাড়িতে চলে এলো। আমি তখন উঠোনে বসে একটা কাজ করছিলাম। মাসি আমাকে দেখে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। আমি বললাম, কি হলো মাসি? মাসি কোনো উত্তর দিল না, শুধু আমার দিকে তাকিয়ে রইল। তারপরে আমার কাছে এসে বললো, তুই এমন কেন হয়ে গেছিস রে? আমি হেসে বললাম, কি হয়েছে আমার? মাসি বলল, তোর মুখটা দেখেছিস, তুই কত শুকিয়ে গেছিস। আমি তখনও হেসে বলেছিলাম, কাজ করি তো তাই। কিন্তু মাসি বুঝে গিয়েছিল, কারণ মাসি শুধু আমার মুখ দেখেনি, মাসি আমার চোখও দেখেছিল। আর মানুষের চোখ অনেক কিছুই বলে দেয়। রোদে কাজ করতে করতে আমার গায়ের রং আরও চাপা হয়ে গিয়েছিল, শরীর শুকিয়ে গিয়েছিল, মুখটা ক্লান্ত, চোখের নিচে কালি। আমি যেন আগের সেই মানুষটা ছিলামই না। মাসি সেই দিনই আমার বাবাকে ফোন করেছিল, বলেছিল, দাদা তুমি মেয়েটাকে ওইখানে রেখো না, ওর অবস্থা ভালো না, ওকে বাড়িতে নিয়ে এসো। বাবা শেষ পর্যন্ত আমাকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে এলো। আমি ভেবেছিলাম হয়তো এবার বাবার কাছে এসে অন্তত নিজের শান্তিতে সারা জীবনটা কাটাবো। প্রথম কয়েকদিন সত্যিই খুব ভালো লাগছিল। মা যত্ন নিত, বাবাও আমার সঙ্গে ভালোভাবে কথা বলতো। আমি ভাবলাম হয়তো এবার আমার জীবনটা একটু শান্ত হবে। কিন্তু নিজের বাড়িতেও বেশি দিন শান্তি পেলাম না। কিছুদিন পর থেকে মা কথা শোনাতে শুরু করলো। মা বলতো, আমি চুপ করে থাকতাম। একটা সময় ভাবতাম শ্বশুরবাড়ি বললে সহ্য করা যায়, স্বামী বললে সহ্য করা যায়, বাইরের মানুষ বললে সহ্য করা যায়, কিন্তু নিজের মা যখন বলে সেটা কি এত সহজে সহ্য করা যায়? আমি সেদিন বুঝলাম, পরের মানুষের দেওয়া কষ্টের চেয়েও নিজের মানুষের দেওয়া কষ্ট অনেক বেশি লাগে। কিন্তু নিজের মানুষটার কাছ থেকে আমরা আশা করি ও অন্তত আমাকে বুঝবে। আমি মায়ের কাছ থেকে সেটাই করেছিলাম, কিন্তু সেই আশাটাও ধীরে ধীরে ভেঙে গেল। মা আমাকে গায়ের রং নিয়েও কথা বলতো, তুই এমনি কেন দেখতে হলি, তার উপরে আবার সংসার করতে পারিস না। আমি কোনো উত্তরই দিতাম না, শুধু চুপ করে থাকতাম। একদিন এত কথা শুনতে শুনতে আমি ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। অনেকক্ষণ একা বসেছিলাম। তখন শুধু নিজের মুখের দিকে তাকিয়ে মনে হলো, আমি সত্যি কারোর জন্য এতটা বোঝা? আমি যেখানেই যাই সেখানেই সমস্যা। শ্বশুর বাড়িতে আমি বোঝা, বাপের বাড়িতে আমি বোঝা, তাহলে আমি যাব কোথায়? সেদিন প্রথমবার আমার মনে হলো, আমার যদি নিজের একটা জায়গা থাকতো, যেখানে আমাকে গায়ের রং নিয়ে কেউ বিচার করবে না, যেখানে আমাকে কারোর কাছে টাকা চাইতে হবে না, যেখানে আমাকে কেউ বলবে না তুই আমাদের সংসারে খেতে এসেছিস। আমি জানতাম না সেই জায়গাটা তৈরি করতে আমাকে নিজেকেই লড়তে হবে। সেদিন রাতেই মাসিকে ফোন করলাম।
ফোন ধরতে আমি শুধু বললাম মাসি, তারপরে আর কথা বলতে পারলাম না। মাসি বলল, কাঁদছিস? আমি বললাম, মাসি আমি তোমার কাছে যাব। মাসি কিছুক্ষণ চুপ করে বলল, আয়। আর পরের দিনই আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম, আমি আর কারোর সংসারে বোঝা হব না, আমি নিজের জীবনটা নিজের মতন করে শুরু করব। কারণ এতদিন ধরে শুনে এসেছিলাম তুই বোঝা, তুই কিছুই করতে পারিস না, তোর জন্য যত সমস্যা। প্রথম মাসিই ছিল যে আমাকে বলেছিল চলে আয়। আমি মাসির কাছে চলে গেলাম। মাসি নিজেরও খুব একটা বড় সংসার ছিল না, একটা ছোট্ট বাড়ি, মাসি আর মেসো থাকতো, একটা ছোট ঘর, একটা ছোট রান্নাঘর। সেই বাড়িতেই আমার জন্য কোনো বড় ঘর ছিল না, কিন্তু জানেন আমার কাছে সেই ছোট্ট জায়গাটাই তখন পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা মনে হচ্ছিল। কারণ সেখানে আমাকে অন্তত কেউ প্রতিদিন বলতো না তুই কালো, তুই বোঝা, বাবার টাকা কবে আসবে তোর। আমি মাসিকে একদিন বললাম, মাসি আমি একটা কাজ করতে চাই। মাসি বলল, কাজ করবি? আমি বললাম, যে কোনো কাজ, যা কাজ করতে বলবে তাই করব, আমি নিজের খরচ নিজেই চালাতে চাই। মাসি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকেছিল, তারপরে বলেছিল, ঠিক আছে আমি দেখছি। মাসি আমার জন্য একটা কাজ খুঁজে দিল। আমি কাজ করতে শুরু করলাম। প্রথম দিকে কাজ করতে করতে আমার খুব প্রথম দিকে আমার কাজ করতে ভীষণ ভয় লাগতো, মনে হচ্ছিল পারবো তো। কিছুদিন যাবৎ কাজ করার পর সব কিছু ঠিকঠাকই হয়ে গিয়েছিল। সকাল থেকে কাজ করতাম, তারপর বাড়ি ফিরতাম, শরীর ক্লান্ত থাকতো, কিন্তু রাতে যখন নিজের হাতের উপার্জন করা টাকা গুনতাম তখন ভিতর থেকে একটা অন্যরকম অনুভূতি আসতো। খুব বেশি টাকা ছিল না, কিন্তু সেটা আমার টাকা। কেউ আমাকে দয়া করে দেয়নি, কেউ আমাকে বলেনি আমার জন্য খাচ্ছিস। আমি নিজের পরিশ্রমের টাকা উপার্জন করেছিলাম, আর সেই ছোট্ট জিনিসই আমার আত্মবিশ্বাসের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তারপরে আমি সিদ্ধান্ত নিলাম আমি আবার পড়াশুনো করলাম। মাসিকে বললাম, মাসি তখন আমাকে একটাই কথা বললো, তুই কাজের সঙ্গে এইসব চালাতে পারবি তো? আমি বললাম, জানি না, কিন্তু চেষ্টা করব। চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই। ধীরে ধীরে বুঝলাম সমস্যাটা আমার গায়ের রং ছিল না, সমস্যাটা আমার চেহারারও ছিল না, সমস্যাটা আমার মূল্য ছিল না, সমস্যাটা ছিল শুধু মানুষের মানসিকতা। আর সেই কথাটা বুঝতে পারার পরেই আমার ভিতরটা একটু একটু করে বদলাতে শুরু করলো। আমি আর আয়নার দিকে তাকিয়ে নিজের রং দেখতাম না, নিজের চোখের দিকে তাকাতাম, ভাবতাম আমি এত কিছু পার করে এসেছি, আমি এখানে এখন দাঁড়িয়ে আছি, এটাই তো আমার কাছে অনেক বড় ব্যাপার। তারপর একটা সময় পর আমি চাকরির জন্য চেষ্টা করতে লাগলাম। অনেক চেষ্টা করার পর একদিন খবর পেলাম আমি চাকরিটা পেয়ে গেছি। সেদিন আমি কিছুক্ষণ চুপ করে বসেছিলাম, বিশ্বাসই হচ্ছিল না যে আমি চাকরি পেয়ে গেছি। আমি মাসিকে ফোন করলাম, বললাম, মাসি আমি চাকরিটা পেয়ে গেছি। মাসি বলল, সত্যি? আমি বললাম, হ্যাঁ। মাসি তখন বলল, আমি জানতাম তুই পারবি। আর এই কথাটা শুনে আমি কেঁদে ফেলেছিলাম, কারণ জীবনে প্রথমবার কেউ বলেছিল তুই পারবি। আর আমি সত্যিই পেরেছিলাম। চাকরি পাওয়ার পর আমি ঠিক করলাম এবার আমি নিজের থেকে একটা ঘর নেব। মাসি বাড়িতে থাকাটা আমার জন্য আশীর্বাদ ছিল, কিন্তু আমি এবার নিজের একটা জীবন পুরোপুরি নিজের মতন করে সাজাতে চেয়েছিলাম। একটা ছোট্ট ঘর ভাড়ায় নিলাম। ঘরটা খুব বড় নয়, খুব সাজানোও নয়, কিন্তু সেখানে একটা জিনিস ছিল, ওটা ছিল আমার জায়গা, ওটা ছিল আমার নিজের জায়গা, যেখানে আমি নিজের মতন করে ঘুমাই, নিজের মতন করে রান্না করি, নিজের টাকায় নিজের জিনিস কিনি, যেখানে আমি কেউ জিজ্ঞাসা করবে না তোর বাবার কাছ থেকে টাকা এনেছিস, কেউ আমার গায়ের রং নিয়ে কথা বলবে না, কেউ আমাকে বলবে না তুই কিছু পারিস না। আর সবচেয়ে বড় কথা, রাতে ঘুমোতে যাওয়ার সময় আমার মনে হয় আমি কারোর বোঝা নই, আমি নিজের জীবনটা নিজের মতন করেও চলতে পারি। আজও আমি একাই থাকি, বিয়ে করিনি। সত্যি বলতে এখন আমার বিয়ে করার কোনো ইচ্ছেও নেই। অনেক হয়তো বলবে বিয়ে না করে কিভাবে থাকবে, আমি শুধু একটাই কথা বলি, এই ভুল সম্পর্কের মধ্যে সারা জীবন কাঁদাচ্ছে, নিজের মতন করে নিজে একা শান্তি থাকাটা বেশি ভালো। আর একটা সময় আমি যেটাকে আমার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য ভাবতাম, আজ পিছনে তাকিয়ে দেখি সেটাই হয়তো আমাকে নিজের পায়ে দাঁড়াতে শিখিয়েছে। কেমন লাগলো আজকের গল্পটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, এই গল্পটা আমার নিজের গল্প নয়, আমি নিজে বক্তা হয়ে বললাম। এই গল্পটা একটা মেয়ের গল্প। মানুষের জীবন সত্যি কতটা কষ্টের, কতটা সংগ্রামের, আর সেখানে আমরা কতটা খুশি হয়ে থাকি, তাই না? মানুষ চাইলেই সব কিছু করতে পারে। আজকের গল্পটা এতটাই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।